সঙ্গে তুলনা করতে দেখা গেছে মুখ্যমন্ত্রীকে, কিছুদিন আগে আল্লাহর সঙ্গে তুলনা করতে দেখা গেছে। এইবারে তৃণমূল থেকে বলা হচ্ছে যে শ্রী চৈতন্যদেবের যোগ্য উত্তরসূরি যদি এই বঙ্গে কেউ হতে থাকে সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা, চৈতন্যদেবের প্রভাব বাংলার মধ্যযুগে একটা নবজাগরণ ঘটিয়েছিল। এটা আমরা সবাই যারা শিক্ষা দীক্ষার মধ্যে আছি, সমাজ, ধর্ম, সাহিত্য, সংস্কৃতি প্রতিটি স্তরে গভীর প্রভাব ফেলেছেন। তিনি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রচারের মাধ্যমে সমস্ত মানুষকে এক করেছিলেন ভক্তি আর প্রেম দ্বারা। তার মধ্যে জাতিভেদ প্রথা কোনো কিছু ছিল না। সুতরাং সামাজিক ভাবে তিনি ঐক্য স্থাপন করেছিলেন ভূভারত জুড়ে, এবং তার জীবনী সাহিত্য, রাধাকৃষ্ণের প্রেম মিলা ইত্যাদি সবকিছু মানুষের একটা প্রেরণা দেয়। সেখানে তার ছিটে পোটা ওই মুখ্যমন্ত্রী হতে পারবেন? এবং এই যে কি উলুবেড়িয়া পশ্চিমের ওই এমএলএ কে বারবার দেখছি, এর আগের দিন আমি খুব আচ্ছা করে ঝেঁচে বলেছিলাম, মুসলিমরা সামনে পেলে ওনাকে ধরে কিন্তু কেলানি দেবে, এই ভাষণ আমি বলছি। কি করে বলে মমতা ব্যানার্জি আমাদের আল্লাহ? ওর কোনো জ্ঞানগম্য আছে না কোনো শিক্ষা দীক্ষা আছে? চৈতন্যদেব সম্বন্ধে পড়াশোনা করতে বলছে আমি ওনাকে। চৈতন্যদেবের চ জানেন না আপনি, আর আল্লাহ কোরআনের ক বুঝে না, সে কি করে বলে? আসলে এই যে কি ট্রেন্ড হচ্ছে জানেন তো, যে যত বেশি মমতা ব্যানার্জিকে খাওয়া দেবে তার তত বেশি, মানে সে তত বেশি কিছু একটা পথ পাবে, এটা ছাড়া অন্য কোনো কিছু নয়। মুখ্যমন্ত্রী বর্ধমানের সভা থেকে বলছেন যে উনি এত কিছু প্রকল্প করছেন, ওনার বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাচ্ছে। কিন্তু স্যার, আমরা যদি ইদানিং কালে দেখি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, এখনো ভর্তির প্রক্রিয়া কমপ্লিট হয়নি, জয়েন্ট এক্সাম হয়নি, উন্নতিটা কোথায়? ওনার তো বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাচ্ছে। দেখুন, ব্যাপার হচ্ছে, যদি সরকার ওবিসি পদ্ধতিটা ঠিকভাবে করতো, একটা পরিষ্কার কথা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, 3 মাস আগে যে ছিল ওবিসি এ যে টাইটেল, 3 মাস পরে সে হয়ে গেল ওবিসি বি। তাহলে এটা কার গাফিলতিতে? এটা এই সরকারের গাফিলতিতে এইটাই হয়েছে। তাহলে সেটা সুপ্রিম কোর্ট 3 মাস সময় দিল, 3 মাস পার হয়ে গেল, কিছু জুড়লো, কিছু বার করে দিল, কাউকে এ থেকে বি, বি থেকে এ। একই রাজ্যে 3 মাসের মধ্যে তার ইকোনমিক অবস্থা ভালো হয়ে গেল, কারোর ইকোনমিক অবস্থা খারাপ হয়ে গেল। সেইটা সঠিকভাবে করতে পারছে না বলে ওবিসির সমস্যা মিটছে না, আর তাই হচ্ছে ভর্তি প্রক্রিয়া বন্ধ। এবং কবে ভর্তি? দেখুন, জয়েন্টে রেজাল্ট দেরি হলো বলে রাজ্যের প্রথম 10টা, জয়েন্টে যে প্রথম 10 জন, তার ভিতরে 3-4 জন অন্য স্টেটে চলে গেছে। কিছুটা হলো, তাহলে ছাত্ররা তো পিছিয়ে যাচ্ছে, এ রাজ্যে শিক্ষা ব্যবস্থা তো পিছিয়ে যাচ্ছে। তাহলে শিক্ষা ব্যবস্থা তো অলরেডি এই সরকার যখন থেকে এসেছে তখন থেকে পিছিয়ে গেছে। একটা উদাহরণ দিচ্ছি, উনি সংখ্যালঘু ভক্তকে বলে, সংখ্যালঘুদের আমি বলে দিচ্ছি। বামফ্রন্টের সময় রাজ্যে সরকার পোষিত মাদ্রাসা, মানে যেটা সরকার থেকে অ্যাফিলিয়েটেড, মাইনে পায়, সরকার তাদের মাইনে দেয়, 614টা। সেই 614টা মাদ্রাসা এখনো বন্ধ আছে এই সরকারের। এই 14 বছর না কত বছরে একটাও মাদ্রাসা বাড়েনি, এবং স্কুলগুলো উঠে যাচ্ছে। 7,000-এর মতো প্রায় স্কুল, ছোট বড় স্কুল সব 7,000 স্কুল উঠে গেছে। সেখানে উনি কর্মী নিয়োগের কথা বলছেন, 40% বলা হচ্ছে যে 40% কর্মসংস্থান করেছে, তারপরে আপনারা বলছেন যে কর্মী নিয়োগ নিয়মিত বলছেন, আপনাদের চোখে পড়ে না। আচ্ছা, উনি শ্বেত প্রকাশ করুক দেখি, শ্বেত প্রকাশ করে দেখা, যেখানে দীর্ঘ 10-12 বছর পরীক্ষাই হয়নি, বড় পরীক্ষাগুলো, সেখানে কখন কিভাবে উনি নিয়োগ করেছেন একটু বলবেন খোলসা করে। আর যে এখানে পরিযায়ী শ্রমিক, তারা এই দিন আনে দিন খায়, সেই জায়গাটুকু তাদের নেই, সেই কাজকাম করার জায়গাটুকু নেই, তারা চলে গেছে অন্য রাজ্যে। উনি বলছেন 40% হচ্ছে, আমি বাড়িয়ে দিয়েছি। মুখের কথা যা আসলো তাই বলে দিল। যারা শিক্ষার সঙ্গে যুক্ত নয় তারা মনে করলো এই তো শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে। সুতরাং একবার লজ্জাজনক এবং দুঃখজনক ঘটনা পশ্চিমবঙ্গে এখন ঘটে চলেছে। স্যার, ডেবরা সাইডে দেখা যাচ্ছে যেখানে খাদ্য দপ্তরে কন্ট্রাকচুয়াল বেসিকে নেওয়া হচ্ছে, পার্মানেন্ট কেন নয়? দেখুন, পার্মানেন্ট নেওয়ানো তো পয়সা নেই, পয়সাগুলো তো এইসব কাজে পার্মানেন্ট নিলেই, তাহলে তো সেখানে ভোট বেশি আমি পাবো না, বরঞ্চ আমি
ওই অযোগ্যদের যদি টাকা দিই, আর হচ্ছে কি যদি পুজোতে দিয়ে দিই, হ্যাঁ, ইমাম ভাতা এই সব ভাতা যদি দিয়ে দিই, তাহলে তো আমার পয়সা, আমি তো ওখান থেকেই হচ্ছে কি তারপরে ট্যাপ দেবো, তাহলে ওরাই তো আমাকে ভোট দেবে। দেখুন, যে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে কি বলবো, বিভিন্ন রাজ্যে একটা দুটো ঘটছে, এটা স্বাভাবিক। আমাদের এখানে এ ওকে বোমা মারছে, এ ওকে বোমা মারছে, তো হামেশাই ঘটছে, এবং মুসলিমরাই মরছে বেশিরভাগ। সেইটা উনি বলতে পারছেন না সারা ভারতবর্ষে কটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, এই ঘটনাটা দুঃখজনক, স্বাভাবিক, কিন্তু উনি ওয়াকআপ নিয়ে বলছে তোমরা এখানে আন্দোলন করবে না, দিল্লি যাও। তাহলে এই গুজরাটে উড়িষ্যাতে যে বাঙালি শ্রমিকদের মারা হলো, উনি সেখানে গিয়ে কেন আন্দোলন করছেন না? উনি সেখানে গিয়ে আন্দোলন করুন। যে বাংলা ভাষা বললে যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, তাহলে সারা ভারতবর্ষ থেকে সব বাঙালি ফিরে চলে আসতো, পরিষ্কার বাঙালি ফিরে চলে আসতো। যারা অ্যাকচুয়ালি, শুনুন ঘটনাটা যেটা ঘটেছে, যেটা যারা পরিযায়ী শ্রমিক হয়ে গেছেন তার অনেক ছেলে মেয়ে আমার কাছে পড়ে, তারা বলেছে এরা গিয়ে এত সুন্দর কাজ করছে সেখানে, যার ফলে ওখানে যে লোকাল শ্রমিকদের আর গুরুত্ব দিচ্ছে না, তার ফলেই তাদের উপরে ক্ষণিক অত্যাচার হচ্ছে। স্যার বলছে যে কিন্তু পরিযায়ী শ্রমিকদেরকে ফিরে আসতে বলছেন, বলছেন 5,000 টাকা করে দেবো। তাহলে কি এবছর এবার পশ্চিমবঙ্গের যে দ্রব্যমূল্য, সেখানে কি 5,000 টাকা চলবে একটা মানুষের পক্ষে? শুনুন, এটা এমনি বলেছে, হ্যাঁ, এটা এমনি বলেছে। আমি আপনাকে বললাম, এটা প্র্যাকটিক্যালি যতটুকু আমি মনে করি, আমি এটা একেবারে মানে গুজব রটাচ্ছি না, আমি এটা মনে করি যে এগুলো যে পরিযায়ী শ্রমিক তার কোনো আইডেন্টি কার্ড নেই, তাহলে একটা প্রধান একটা উপপ্রধান সে তার মনের মতো 10 জনকে দিয়ে দিল, হ্যাঁ, দিয়ে বলল তুই অর্ধেক আমি অর্ধেক, এছাড়া আর অন্য কোনো কিছু নেই। কারণ নিচু তলার যারা কর্মী, তারা অনেক দিন ধরে আবাস যোজনা এবং 100 দিনের কাজে টাকা তুলতে পারেনি, আমি সবাইকে বলছি না, বেশ কিছু জন, তারা এবারে এই মৌকাটা পেল। কারণ পরিযায়ী শ্রমিকরা তারা ফিরবে না, তারা সেখানে 30-40 হাজার টাকা মাইনে পায়, মানে মাস গেলে তারা খেটে ইনকাম করে। এখানে 5,000 টাকায় তাদের 5টা পেট কি করে চলতে পারে বলুন তো? স্যার আর একটা সব থেকে বড় প্রশ্ন, কালকে বর্ধমানে সবার দিকে দেখা গেল বেশ কিছু জন, মূলত সংখ্যালঘু তার মধ্যে ছিল, তারা প্ল্যাকার্ড হাতে গেছিল, সেখানে নিয়োগ নিয়ে কোনো একটি তারা প্ল্যাকার্ড তুলেছিল, মুখ্যমন্ত্রী তাদেরকে চুপ করিয়ে দেন সভা থেকে। দেখুন, ওটা প্রাইমারি টেট 2022-এর, ওরা 2022-এর ওদের পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট বার হয়ে গেছে, কিন্তু ওরা এখন ইন্টারভিউ ডাক পায়। ওরা প্রাইমারি শিক্ষা পর্ষদ গেছে, শিক্ষা ভবন গেছে, কোথাও ওদের পাত্তাই দেয়নি, ওদেরকে মেরে গাড়ির ভিতরে তুলে দিয়েছে, তারা করেছে। তাই তারা গণতান্ত্রিক উপায়ে রাজ্যের প্রশাসনিক প্রধান তার কাছে যেতে পারে, তাকে দেখাতে পারে, কারণ উনি তো দেখা করবেন না। তাহলে ওইটাই হচ্ছে মৌকা যে হ্যাঁ আমাকে ওই তো এটা দেখাচ্ছে, তাহলে তাদের অপরাধ কোথায়? তাদের প্ল্যাকার্ড হাত থেকে কেড়ে নেওয়া হলো কেন? মানুষের গণতান্ত্রিক উপায়ে তার মনের দুঃখ, মনের কষ্ট, চাকরিহীনতা নিয়ে বলবে না তারা? এটা তো খুব স্বাভাবিক জিনিস। তাহলে গণতান্ত্রিক উপায়ে যারা যাবে তারা তো মারপিট করতে যায়নি, জাস্ট প্ল্যাকার্ড দেখেছে, দিদি আমাদের এতদিনই হয়নি, এটা একটু দেখুন, সেটাও কণ্ঠরোধ করতে চাচ্ছেন।